গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 50। আমি কি পড়াচ্ছিলাম? সহানুমানের নিয়মাবলী। চলো প্রথমেই জানি সহানুমানের 10টা নিয়ম। প্রথম 4টা হচ্ছে মৌলিক, তারপরে 6টা হচ্ছে ওই 4টা থেকে আসে। প্রথম নিয়মে বলা হচ্ছে একটি সহানুমানে 3টি পদ থাকবে, 3টির বেশি পদ থাকবে না। 3টির বেশি যদি পদ 4টি পদ থাকে তাহলে চতুষ্পদী অনুপপত্তি ঘটবে। আচ্ছা, পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি 229 to 30। আচ্ছা, আমি ছোট ছোট করে লিখছি। একটি সহানুমানে 3টি পদ থাকবে, কম বা বেশি নয়। যদি এই নিয়ম লঙ্ঘন করা হয়, এই নিয়ম লঙ্ঘন করলে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। চতুষ্পদী অনুপপত্তি ঘটে। ঠিক আছে, যেমন ধরো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মানুষ হয় এমন প্রাণী যে মাছ খায়। মাছ হয় এমন প্রাণী, মাছ হয় এমন প্রাণী যে পোকা খায়। সুতরাং মানুষ হয় এমন প্রাণী যে পোকা খায়। গত ক্লাসেও আমি এটা দেখিয়ে দিয়েছি, আজকে জাস্ট বোঝো। তুমি ধরবে কোথা থেকে? সিদ্ধান্ত থেকে শুরু করবে। আমরা জানি সিদ্ধান্তের উদ্দেশ্যকে কি বলা হয়? প্রধান পদ। আমরা পড়েছি, তাহলে এটা পি। একটা হয়ের পরে যে বাক্যটা, হয়ের আগেরটা হচ্ছে সিদ্ধান্তের বিধকে প্রধান পদ বলে, আর সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। আচ্ছা, প্রধান পদের শর্টকাট হচ্ছে পি, অপ্রধান পদ হচ্ছে এস। এখন দেখো এই দুটা বাক্য কোথায় আছে। হ্যাঁ, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, গত ক্লাসেও আমি এটা দেখিয়েছি, তোমরা লেখাটা দেখে নিও। পেজ নাম্বার 229-এর প্রথম উদাহরণ। জাস্ট মনে রাখো 3টা পদ থাকবে, কম না বেশি নয়। অর্থাৎ বেশি বলতে বোঝাচ্ছি 4টা পদ থাকবে না, 4টা থাকবে চতুষ্পদী অনুপপত্তি। এখানে দেখো, আমরা জানি একটা সহানুমানে 3টা পদ থাকে, 3টা পদ 2বার করে 6বার ব্যবহৃত হয়। এখানে একটা মানুষ আছে, ঠিক আছে, পেয়ে গেলে। এমন প্রাণী যে পোকা খায়, এমন প্রাণী যে পোকা খায়, পেলে 2টা। যে পদ উভয় আশ্রয় বাক্যে থাকে, সিদ্ধান্তে থাকে না। আচ্ছা দেখো, এখানে মাছ নেই, তাহলে মাছটা হচ্ছে মধ্যপদ, মাছ নেই। কিন্তু এমন প্রাণী যে মাছ খায়, দেখো এই কথাটা কিন্তু নিচে নেই, তাহলে এখানে মধ্যপদ পেয়ে গেলাম 2টা। এটাও যদি মধ্যপদ হলো, এটাও মধ্যপদ। তাহলে এখানে কয়টা পদ হলো? 1 2 3 4। তাহলে তুমি লিখলে 1 2 3 4। তাহলে এখানে কি লিখবে? 4টা পদ। 1 উপর থেকেই ধরবে, 1 মানুষ, 2 এমন প্রাণী যে মাছ খায়, 2 এমন প্রাণী যে মাছ খায়, 3 মাছ, 4 এমন প্রাণী যে পোকা খায়, যে পোকা খায়। তাহলে কয়টা পেলাম? 4টা পদ। তাহলে এখানে কি অনুপপত্তি ঘটলো? চতুষ্পদী অনুপপত্তি ঘটলো। ঠিক আছে, মনে থাকবে। আমরা 2 নাম্বার নিয়মে চলে যাই। তাহলে আমরা বুঝলাম যে 3টির পরিবর্তে যদি 4টি পদ থাকে তাহলে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। আর চতুষ্পদীর উদাহরণগুলো দেখে নিবে, এই চ্যাপ্টারের শেষে অনেক উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার নিয়ম হলো কোনো দ্ব্যর্থক পদ ব্যবহার করা যাবে না। যদি দ্ব্যর্থক পদ ব্যবহার করো তাহলে 3 ধরনের অনুপপত্তি ঘটবে। অর্থাৎ দ্ব্যর্থক মানে কি? যে পদের 2টা অর্থ আছে। দ্বিতীয় নিয়ম, কোনো দ্ব্যর্থক শব্দ না, দ্ব্যর্থক
আচ্ছা, এখানে কথাটা এভাবে দেওয়া নাই, এখানে দেওয়া আছে প্রত্যেকটি পদের একটা সুনির্দিষ্ট অর্থ আছে। আচ্ছা, জাস্ট কোনো দ্ব্যর্থক শব্দ, এই কথাটা নিয়ে আমি নিজে বুঝিয়ে দিলাম, কোনো দ্ব্যর্থক শব্দ ব্যবহার, প্রত্যেকটি পদ শব্দ না দিয়ে পদ দিই, কোনো দ্ব্যর্থক পদ ব্যবহার করা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে তিন ধরনের অনুপপত্তি ঘটে। তিন ধরনের অনুপপত্তি। এক হচ্ছে দ্ব্যর্থক প্রধান, দুই হচ্ছে দ্ব্যর্থক অপ্রধান, তিন হচ্ছে দ্ব্যর্থক মধ্যপদ। ঠিক আছে, উদাহরণগুলো তোমরা বইতে দেখে নিবে। দ্ব্যর্থক প্রধান মানে হচ্ছে প্রধান পদটা যদি এক অর্থে প্রধান আশ্রয় বাক্যে এবং সিদ্ধান্তে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রধান পদটা প্রধান আশ্রয় বাক্যে এক অর্থে এবং সিদ্ধান্তে আরেক অর্থে ব্যবহৃত হয়, তাহলে দ্ব্যর্থক প্রধান পদজনিত অনুপপত্তি ঘটবে। ঠিক অপ্রধানে একই কথা, অপ্রধান পদটা কি করে, অপ্রধান আশ্রয় বাক্য থাকে আর সিদ্ধান্তে থাকে। অপ্রধান আশ্রয় বাক্যে এক অর্থে সিদ্ধান্তে আরেক অর্থে ব্যবহৃত হয়, তাহলে দ্ব্যর্থক অপ্রধান পদজনিত অনুপপত্তি ঘটবে। ঠিক মধ্যপদ উভয় আশ্রয় বাক্যে অর্থাৎ প্রধান আশ্রয় বাক্যে এক অর্থে, অপ্রধান আশ্রয় বাক্যে যদি আরেক অর্থে ব্যবহৃত হয়, দ্ব্যর্থক মধ্যপদজনিত অনুপপত্তি ঘটবে। বইতে 2 to 3 নাম্বার পেজে তোমরা দেখে যাবে, গত সপ্তাহে আমি এটা দেখিয়েছিলাম। যে জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমি দ্ব্যর্থক প্রধানেই বলি, সকল অশিক্ষিত মানুষ হয় অন্ধ, রহিমা হয় অশিক্ষিত, রহিমা হয় অন্ধ। সকল অশিক্ষিত মানুষ হয় অন্ধ, এখানে অন্ধ কথাটা হচ্ছে কি পদ, প্রধান পদ। রহিমা হয় অন্ধ সিদ্ধান্তটা থেকে, কারণ সিদ্ধান্তের বিধকে প্রধান পদ বলে। এখন প্রধান আশ্রয় বাক্য অন্ধ বলতে আমরা কি বুঝাচ্ছি, যে জ্ঞানের দিক থেকে যে অজ্ঞ। কিন্তু দ্বিতীয় যে সিদ্ধান্তে বলছি রহিমা হয় অন্ধ, এখানে অন্ধ বলতে বোঝাচ্ছি দৃষ্টিশক্তিহীন, অর্থাৎ দুইটা অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আমি অবৈধ অপ্রধানের দেখে একটা শব্দ আছে, কলসির পানি হয় ভালো, কলসির পানি হয় ঢাকা, ঢাকা হয় ভালো। এখানে ঢাকাটা হচ্ছে গিয়ে কি অপ্রধান পদ, অপ্রধান আশ্রয় বাক্যে বলছে কলসির পানি হয় ঢাকা, এখানে হচ্ছে ঢেকে রাখা, আর ঢাকা হয় ভালো। আর এখানে যে ঢাকা বলছে সেটা হচ্ছে কি এক স্থান, মানে বাংলাদেশের রাজধানী যেটা, তাহলে ঢাকা দুটো অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তৃতীয় মধ্যপদে কি বলছে, সকল বল হয় গোলাকার, সকল ধর্ম হয় বল। এখানে বলটা হচ্ছে কি মধ্যপদ, উভয় আশ্রয় বাক্য আছে, সিদ্ধান্তে নেই। প্রথমে বলটা বলা হচ্ছে কি গোলাকৃতির, হ্যাঁ, যেমন সকল বল হয় গোলাকার, আর সকল ধর্ম হয় বল। এখানে পরে যে বলছে ধর্ম হয় বল, সেই বলটা হচ্ছে শক্তি। তাহলে দেখো এখানে বল হচ্ছে দ্ব্যর্থক, মানে আমরা জানি দুটা অর্থ। যুক্তিবিদ্যায় মানে সহানুমানের ক্ষেত্রে কখনোই এমন পদ ব্যবহৃত হতে পারবে না যার দুইটা অর্থ আছে। যদি এরকম দ্ব্যর্থক পদ ব্যবহার করা হয়, এই তিনটা অনুপপত্তি করবে। এই তিনটা উদাহরণ পড়লেই তোমাদের চলবে, এটা বেশি আসে না, কম আসে। এই তিনটা উদাহরণে এনাও। আমি তৃতীয় নিয়মে চলে যাচ্ছি। তৃতীয় নিয়ম বলছে একটি সহানুমানে 3টি যুক্তি বাক্য থাকবে, প্রত্যেক বছর ঘুরে ফিরে আসবে। একটা সহানুমানে কয়টা যুক্তি বাক্য থাকে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। তৃতীয় নিয়ম, একটি সহানুমানে কথাটা আমি লিখলাম না, 3টা যুক্তি বাক্য থাকবে, 3টি যুক্তি বাক্য। প্রথম দুটি আশ্রয় বাক্য, প্রথম দুটি আশ্রয় বাক্য, তৃতীয়টি সিদ্ধান্ত। ওকে, আমরা সবাই জানি তখন সহানুমান একটা, এটা আসবে 2 নম্বরে আসলে সহানুমান উদাহরণ দিয়ে দিবে। সব মানুষ হয় মানুষই, সব কবি হয় মানুষ, সব কবি হয় মনুষ্য। ঠিক আছে, ওকে। 4 নাম্বার নিয়ম বলছে, এটা খুব সহজ। 4 নাম্বার নিয়ম বলছে
আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই কথাটা আমরা কোথায় পড়ে এসেছিলাম? আবর্তনে। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। চতুর্থ নিয়ম। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। ঠিক আছে, এইটা যদি এই নিয়ম যদি লঙ্ঘন করা হয় দুই ধরনের অনুপপত্তি ঘটে, তিন ধরনের অনুপপত্তি ঘটে। একটা হচ্ছে অবৈধ প্রধান পদ, অবৈধ অপ্রধান পদ। আচ্ছা, দুটি আশ্রয় বাক্য অবৈধ অপ্রধান পদ। এখানে তোমাদের একটু ভুল লিখেছে, অব্যাপ্য মধ্যপদ উভয় আশ্রয়ের জন্য অর্থ করে কোনো সিদ্ধান্ত। এখানে দুটো কারণ লিখেছে, এখানে তো অব্যাপ্য হবে। অব্যাপ্য মধ্যপদ নেই কেন? অবৈধ প্রধান পদ, অবৈধ অপ্রধান পদ। ও, তিন নাম্বার যে নিয়মটা বলেছিলাম, তিনটি যুক্তি বাক্য থাকবে। চতুর্থ নিয়মটা হচ্ছে আমি পঞ্চম নিয়ম লিখে ফেলছি, হচ্ছে উভয় আশ্রয় বাক্যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এটা হচ্ছে পঞ্চম নাম্বার নিয়ম লিখেছি। আচ্ছা, পঞ্চম নিয়ম, এটা পঞ্চম নিয়ম লিখে রাখি। চতুর্থটা এখানে লিখলাম। তিনটি যুক্তি বাক্য থাকবে, এটা সবাই জানবে। চতুর্থ নিয়ম হচ্ছে উভয় আশ্রয় বাক্যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। উভয় আশ্রয় বাক্যের মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। অর্থাৎ পদের ব্যাপ্যতাটা আমাদের মনে আছে, যদি মনে না থাকে আমরা ওইদিকে চলে যাব। এ ই আই ও বাক্যের কথাটা এখানে যদি একটু মনে না থাকে একটু লিখে রাখি। এ ই আই ও বাক্যের পদের ব্যাপ্যটা কি ছিল? এ বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ই বাক্যের দুইটাই ব্যাপ্য, আই বাক্যের দুইটাই অব্যাপ্য, ও বাক্যের এইটা অব্যাপ্য, এটা ব্যাপ্য। ঠিক আছে, এটা ছিল কি আমাদের সূত্র। এখন ধরো আমি একটা বাক্য লিখলাম, সব কাক হয় কালো, সব কাক হয় কালো, সব কোকিল হয় কালো। সুতরাং সব কোকিল হয় কাক। ঠিক আছে, আমরা জানি সিদ্ধান্তের বিধি হচ্ছে প্রধান পদ, সিদ্ধান্তের উদ্দেশ্য অপ্রধান পদ, মধ্যপদ উভয় আশ্রয় বাক্যে যেটা থাকে। দেখো মধ্যপদ কি কালো, এখানে কালো নাই, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম। হ্যাঁ, এটা মধ্যপদ। এখন দেখো এ বাক্যের কি উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য।
উভয় আশ্রয় বাক্যে মধ্যপদকে বলেছে, তাহলে উভয় আশ্রয় বাক্যের মধ্যপদটা ছিল বিধেয়, এই বাক্যের বিধেয় হচ্ছে অব্যাপ্য, তাহলে উভয় আশ্রয় বাক্যের মধ্যপদ একবারও ব্যাপ্য হয়নি। এই ধরনের এটা যদি এই নিয়ম লঙ্ঘন করা হয়, মানে ব্যাপ্য না হয়, কোন ধরনের অনুপপত্তি ঘটবে? অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি। অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি। অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর নিয়ম হলো উভয় আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সিদ্ধান্তে সে পদ ব্যাপ্য হতে পারবে না। এই নিয়ম যদি লঙ্ঘন করা হয়, অর্থাৎ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, দুই ধরনের অনুপপত্তি ঘটবে। একটা হচ্ছে অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি, আর লিখলাম না, অবৈধ অপ্রধান পদ জনিত, ঠিক আছে। অবৈধ প্রধান পদ হচ্ছে গিয়ে প্রধান পদটা, এটা আমি মুখে বলে দিচ্ছি, উদাহরণটা বইতে দেখে নিও। প্রধান পদটা প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, কিন্তু সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে অবৈধ প্রধান পদ জনিত তোমরা কিভাবে চিনবে? তোমাদের একটা সূত্র মনে করিয়ে দিই, যে যখন প্রথম বাক্যটা এ থাকবে, প্রথম বাক্যটা এ, দ্বিতীয় বাক্যটা ই, আর একটা ই হলে পরেরটা ই হয়, মানে যখন কোনো নর্থক হয়, নর্থক হলে সিদ্ধান্তটা নর্থক হয়, ঠিক আছে। তাহলে মনে রাখবে, যখন একটা বাক্য এ দেখলে আর ই দেখলে তুমি চট করে ধরে ফেলবে এটা অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি। যেমন একটা উদাহরণ বলে দিচ্ছি, সকল মানুষ হয় জীব, কোনো কুকুর নয় মানুষ, কোনো কুকুর নয় জীব। আচ্ছা, আমরা জানি অবৈধ প্রধান পদ জনিত যদি দেখি, আমি প্রধান পদটাকে খুঁজবো। প্রধান পদ কোনটা? সিদ্ধান্তের বিধেয়। সিদ্ধান্তের বিধেয় এখানে আছে জীব। এখন দেখো, প্রধান আশ্রয় বাক্যে সকল মানুষ হয় জীব, এ বাক্যে বিধেয় পদটা জীব আছে বিধেয়তে। প্রধান আশ্রয় বাক্যে এটা ছিল কি? অব্যাপ্য। কিন্তু সিদ্ধান্ত যখন ই থাকে, সেই জীবটা অপ্রধানে বিধেয়তে থাকলে কি হয়ে যায়? ব্যাপ্য হয়ে যায়। তাহলে তোমরা নিজেরাই খুঁজে বের করবে। আর এটা কোন বাক্যে থাকে? প্রথম বাক্যটা এ, দ্বিতীয় বাক্যটা যখন ই হয়, ঠিক আছে। পড়বে, যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, গ্রুপে বলবে, ঠিক আছে। যদি না বুঝতে পারো, অবৈধ প্রধান পদ, আগে প্রধান পদ খুঁজবে, খুঁজে দেখবে যে বাক্যটা যখন এই ধরনের প্রধান আশ্রয় বাক্য অব্যাপ্য, কিন্তু সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে। ঠিক অবৈধ প্রধান পদেও একই কথা। সেক্ষেত্রে বাক্যটা থাকবে, প্রথম বাক্যটা থাকবে ই, প্রথম বাক্যটা ই, পরেরটা এ, এবং সিদ্ধান্ত সেই কি হবে? সিদ্ধান্ত ই হবে, কেননা একটা অপ্রধান থাকলে একটা এটা থাকে। হ্যাঁ, তবে 3টা এ বাক্যের ক্ষেত্রেও অবৈধ অপ্রধান হয়। এখানে যেখানে যেটা আছে, সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় দ্বিপদজীব, সকল দ্বিপদজীব হয় মরণশীল। এখানে দ্বিপদ, এখানে দ্বিপদ কথাটা হচ্ছে গিয়ে সিদ্ধান্তের উদ্দেশ্যকে অপ্রধান পদ বলে। অপ্রধান আশ্রয় বাক্যে ছিল এ, এতে যখন ছিল বিধেয় হিসেবে ছিল, এটা ছিল অব্যাপ্য, কিন্তু সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে আছে, সেটা ই বাক্য। তো দুটোই ব্যাপ্য, অপ্রধান আশ্রয় বাক্য অব্যাপ্য, সিদ্ধান্তে ব্যাপ্য। এইগুলো করার আগে তোমাকে সবচেয়ে আগে এই সূত্র কয়টা মনে রাখতে হবে, এবং যদি মনে না থাকে পড়ার সময় খাতার উপরে এই কটা লিখে নিবে এবং দেখবে কোনটা কি, ঠিক আছে। এবার আমি চলে যাব চতুর্থ হলো পঞ্চম, ষষ্ঠ নিয়ম। এই 5টা নিয়মে আমাদের বেশি আসে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। 6 নম্বর নিয়মে বলা হচ্ছে, দুটি আশ্রয় বাক্য নর্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। খুব সহজ জিনিস, এগুলো 2 নম্বরের আসে। তোমাকে একটা কথা দিবে ষষ্ঠ নিয়মে, দুটি
আশ্রয় বাক্য, আচ্ছা ষষ্ঠ নিয়ম কি বলছে, দুটো আশ্রয় বাক্যের অর্থ হলে সিদ্ধান্ত পাওয়া যাবে না, সিদ্ধান্ত পাওয়া যাবে না। এটা কথা হচ্ছে তোমাকে একটা কোশ্চেন করবে, দুটি আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত কি হবে, তুমি জাস্ট বলবে সিদ্ধান্ত পাওয়া যাবে না। নর্থক বাক্য কোনগুলো মনে রাখো, ই আর ও। অর্থাৎ তুমি যদি দেখো কোনো আশ্রয় বাক্যে ই আছে ও আছে, বা ই ই বা ও ও, মোট কথা এগুলো নর্থক, তাই না? এইগুলো থাকলে ই ই ই ও, আমি আগে ও ই কেন লিখলাম না, কখনো অবরোহ অনুমানে ছোটটাও তো বিশেষ, এটা কখনো উপরে যাবে না, তাহলে এই ধরনের থেকে কখনোই কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ষষ্ঠ নিয়ম। আজকে এ পর্যন্তই। ঠিক আছে, নিয়মগুলো আমরা ভালো করে পড়বো, না পড়লে আমাকে কি করবে, কমেন্টস করবে বা আমাকে ফোন দিবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।